শুভেন্দু অধিকারী ঠিক কী কী পদক্ষেপ এখনো পর্যন্ত নিয়েছেন তার মধ্যে থেকে আমরা বেশ কয়েকটি অর্থাৎ 10টি দর্শকদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখছি শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড হিসাবে। আমরা প্রথমে যেটা রেখেছি নবান্ন থেকে রাইটার্স, অর্থাৎ আমরা জানি যে আগের সরকারের একেবারে সদর দপ্তর ছিল নবান্ন, সেখানে আপাতত বসছেন মুখ্যমন্ত্রী, কিন্তু রাইটার্সে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। পরেরটা এবার আপনাদেরকে বলি, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর ইতিমধ্যে। হ্যাঁ, আচ্ছা এইখানে একটু ব্যাখ্যা করার জায়গা রয়েছে। আমরা একটু প্রথম গ্রাফিক্সটাতে ফিরে যাই। সেখানে যেটা বলা হচ্ছে যে মহাকরণ, তুমি জানো এই মহাকরণ কিন্তু বামফ্রন্ট মন্ত্রিসভার পুরোটাই পরিচালিত হয়েছিল মহাকরণ থেকে। তারপরে পরবর্তী 15 বছরের জন্য যিনি মন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 2011 থেকে 2026 মে মাস পর্যন্ত তিনি তার জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী গঙ্গার পশ্চিম পারে চলে গেলেন HRBCর একটি বিল্ডিং যার নাম নবান্ন। কিন্তু আবার এই মন্ত্রিসভা নতুন করে আসলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তারা কিন্তু চলে আসলো রাইটার্সে বা মহাকরণে, যেখানে পূর্বতন বামফ্রন্ট সরকারের বিভিন্ন দপ্তর ছিল। দেখো, যুদ্ধকালীন তৎপরতায় এই মহাকরণ বা রাইটার্সকে একদম সাজানো গোছানো হচ্ছে, বিভিন্ন রকমভাবে কাজ করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই মহাকরণে, যাতে সবকটি মন্ত্রিসভার দফতর নিয়ে আসা যায় সে বিষয়ে কিন্তু সদর্থক ভূমিকা আমরা দেখছি। এবং ক্ষমতায় আসার আগেই বলেছিলেন শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়ে তিনি আসার পর তিনি প্রধান কনসেন্ট্রেশন হবে মহাকরণ বা রাইটার্স, নবান্ন নয়। তিনি কিন্তু অক্ষরে অক্ষরে সেটা পালন করছেন এবং সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন আমলা স্তরের মানুষরা আসছেন, কিভাবে নবান্ন মানে মহাকরণের কাজ চলছে। মহাকরণ রোটান্ডা থেকে শুরু করে প্রত্যেকটি তলা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই 3 তলা বহু বিল্ডিংটি কোথায় কোন মন্ত্রী বসবেন, কোন কোন দপ্তর থাকবে। এবং তুমি জানো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই এই মহাকরণ এবং নবান্ন দুটোই গেরুয়া আলোতে মুড়ে ফেলা হয়েছিল। পরবর্তী যেটি বলা হয়েছিল যে ৪৫ দিনের মধ্যে, একদম আমরা পরের গ্রাফিক্সটা আমরা যদি দেখি, সেখানে দেখাচ্ছে যে ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর, এবং সেই কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এই যে শুরু হয়ে গিয়েছে কাজ, এটার পুরো দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে, যাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা যায়। কারণ তার মূল কারণ হচ্ছে বারবার একটা অভিযোগ আসছিল, অনুপ্রবেশকারী বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে, বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে এদেশে ঢুকছিলেন শরণার্থী মনে করে, যাতে এই সীমানাগুলোকে ফেন্সিং বা কাঁটাতার দিয়ে শক্তপোক্তভাবে আটকানো যায়। যে জমির সমস্যা বারবার হচ্ছিল, গত মন্ত্রিসভাতেও স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গ সরকার জমি না দিলে সীমান্ত নিরাপত্তা বা সুরক্ষিত করা যাবে না। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বললেন যে ৪৫ দিনের মধ্যে এই জমি জট সমাধান করা হবে। এবং কি রেখেছি, আসুন মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড বা শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ডে সেটা দেখাই। কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। পরের গ্রাফিক্সটাতে আমরা রেখেছি সরকারি চাকরির ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর বলতে হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা বিজেপি একেবারে ক্ষমতায় আসার আগে বারবার বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার তারা চালু করবে, ১৫০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা করে দেয়া হবে মহিলাদের। প্রকাশ্যে পশুকে জানে শেষ করা বন্ধ এবং ধর্মীয় স্থানে শব্দসীমা, এটা নিয়ে বিভিন্ন জায়গাতে যে একটা হিংসার মতো ঘটনা, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই শুক্রবার আমরা রাজাবাজারেও দেখেছি যে নামাজ পড়াকে কেন্দ্র করে একটা অশান্তির ঘটনা, বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে, এইটা তো একটা খারাপ ইম্প্যাক্ট যাচ্ছে মানুষের মনে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার যে রিপোর্ট কার্ড, আরজিকর ফাইলস খোলা, অর্থাৎ আরজিকরের ঘটনা গোটা রাজ্য তো বটেই, দেশকে নাড়িয়ে দিয়েছিল এবং আরজিকরে ঠিক কি নারকীয় ঘটনা ঘটেছিল সেই ফাইল আবারও রিওপেন করা হবে, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরজিকরের ঘটনায় যারা যারা দোষী, যাদের যাদের নাম রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু শাস্তি দেওয়া হবে। এবং আরজিকরের ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা জানি 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে। চিংড়িঘাটায় 366 মিটার মেট্রো প্রকল্পের কাজ শুরু।
এইটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল, দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছিল। সেই জটিলতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী মাত্র কয়েক ঘন্টায় একেবারে সলভ করে দিয়েছেন এবং তিনি 60 ঘন্টার সময়ও বেঁধে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী ঠিক কী কী পদক্ষেপ এখনো পর্যন্ত নিয়েছেন তার মধ্যে থেকে আমরা বেশ কয়েকটি অর্থাৎ 10টি দর্শকদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখছি শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড হিসাবে। আমরা প্রথমে যেটা রেখেছি নবান্ন থেকে রাইটার্স, অর্থাৎ আমরা জানি যে আগের সরকারের একেবারে সদর দপ্তর ছিল নবান্ন, সেখানে আপাতত বসছেন মুখ্যমন্ত্রী, কিন্তু রাইটার্সে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। পরেরটা এবার আপনাদেরকে বলি, 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর ইতিমধ্যে। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটু ব্যাখ্যা করার জায়গা রয়েছে। আমরা একটু প্রথম গ্রাফিক্সটাতে ফিরে যাই। সেখানে যেটা বলা হচ্ছে যে মহাকরণ, তুমি জানো এই মহাকরণ কিন্তু বামফ্রন্ট মন্ত্রিসভার পুরোটাই পরিচালিত হয়েছিল মহাকরণ থেকে। তারপরে পরবর্তী 15 বছরের জন্য যিনি মন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 2011 থেকে 2026 মে মাস পর্যন্ত তিনি তার জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী গঙ্গার পশ্চিম পারে চলে গেলেন এইচআরবিসির একটি বিল্ডিং যার নাম নবান্ন। কিন্তু আবার এই মন্ত্রিসভা নতুন করে আসলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তারা কিন্তু চলে আসলো রাইটার্সে বা মহাকরণে, যেখানে পূর্বতন বামফ্রন্ট সরকারের বিভিন্ন দফতর ছিল। দেখো, যুদ্ধকালীন তৎপরতায় এই মহাকরণ বা রাইটার্সকে একদম সাজানো গোছানো হচ্ছে, বিভিন্ন রকমভাবে কাজ করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই মহাকরণে, যাতে সবকটি মন্ত্রিসভার দফতর নিয়ে আসা যায় সে বিষয়ে কিন্তু সদর্থক ভূমিকা আমরা দেখছি। এবং ক্ষমতায় আসার আগেই বলেছিলেন শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়ে তিনি আসার পর তিনি প্রধান কনসেন্ট্রেশন হবে মহাকরণ বা রাইটার্স, নবান্ন নয়। তিনি কিন্তু অক্ষরে অক্ষরে সেটা পালন করছেন এবং সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন আমলা স্তরের মানুষরা আসছেন, কিভাবে নবান্ন মানে মহাকরণের কাজ চলছে। মহাকরণ রোটান্ডা থেকে শুরু করে প্রত্যেকটি তলা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই 3 তলা বহু বিল্ডিংটি কোথায় কোন মন্ত্রী বসবেন, কোন কোন দপ্তর থাকবে। এবং তুমি জানো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই এই মহাকরণ এবং নবান্ন দুটোই গেরুয়া আলোতে মুড়ে ফেলা হয়েছিল। পরবর্তী যেটি বলা হয়েছিল যে 45 দিনের মধ্যে, একদম আমরা পরের গ্রাফিক্সটা আমরা যদি দেখি সেখানে দেখাচ্ছে যে 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর, এবং সেই কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এই যে শুরু হয়ে গিয়েছে কাজ, এটার পুরো দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে, যাতে 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা যায়। কারণ তার মূল কারণ হচ্ছে বারবার একটা অভিযোগ আসছিল, অনুপ্রবেশকারী বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে, বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে এদেশে ঢুকছিলেন শরণার্থী মনে করে, যাতে এই সীমানাগুলোকে ফেন্সিং বা কাঁটাতার দিয়ে শক্তপোক্তভাবে আটকানো যায়। যে জমির সমস্যা বারবার হচ্ছিল, গত মন্ত্রিসভাতেও স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গ সরকার জমি না দিলে সীমান্ত নিরাপত্তা বা সুরক্ষিত করা যাবে না। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বললেন যে 45 দিনের মধ্যে এই জমি জট সমাধান করা হবে এবং